আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি স্নায়ুরোগ সমস্যা, প্রতিকার ও সমাধান। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হসপিটাল। ডক্টর নাজিম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার পূর্বে আসুন স্নায়ুরোগ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য প্রতিবেদন দেখে আসি। স্নায়ুতন্ত্র প্রাণীদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক কাজের সমন্বয় করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত আদান প্রদান করে। এটি মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ তন্ত্র। দেহের ক্ষুধা, তৃষ্ণা, কাম, ক্রোধ, জ্বালা যন্ত্রণা ইত্যাদি সব ধরনের শারীরিক অনুভূতির মূলে রয়েছে এই স্নায়বিক সঞ্চালন। তাই সুস্থ স্নায়বিক সঞ্চালনের উপর নির্ভর করে মানবদেহের সুস্থতা ও সঠিক কর্মকাণ্ড। কোনো কারণে স্নায়ুগুলো বিশ্রামের অভাবে দুর্বল ও অবসন্ন হয়ে পড়লে বিভিন্ন ধরনের স্নায়বিক জটিলতা দেখা দেয়। এছাড়া বিভিন্ন রোগ যেমন অজীর্ণ, অম্ল, রক্তস্বল্পতা, কোষ্ঠকাঠিন্য, অসংযমী কার্যকলাপ বা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। দৈহিক ও মানসিক শ্রম অনুযায়ী দীর্ঘদিন খাদ্য ও বিশ্রামের অভাব, দীর্ঘকালের অতিরিক্ত ব্যায়াম, দীর্ঘদিন রাত্রি জাগরণ, অসংযমী জীবনযাপন, রক্ত স্বল্পতা বা দেহে বিশুদ্ধ রক্তের অভাব, দীর্ঘদিন কোনো রোগভোগ, দুশ্চিন্তা বা মনের ইচ্ছাকে জোর করে দীর্ঘদিন চেপে রাখা। মাথা ব্যথা, কোমরের নিচের দিকে ব্যথা, খিঁচুনি, হাত কাঁপা। উপরিউক্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় দর্শক, প্রামাণ্য প্রতিবেদনটি উপভোগ করলেন। ডক্টর নাজিম, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে স্নায়ু রোগ বলতে আসলে কি বোঝায়? আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলতেন। আমাদের যে কোষে কোষে যে যোগাযোগ, সেটি তড়িৎ তরঙ্গের মাধ্যমে যেটি ব্যালেন্সটা রাখা হয় সেটি হচ্ছে স্নায়ুর মাধ্যমে, আর আরেকটা যোগাযোগ রাখা হয় সেটা হচ্ছে রাসায়নিকভাবে, সেটি হরমোনের মাধ্যমে। তো স্নায়ু যদি পজিশনগতভাবে বলি, তাহলে আমাদের মস্তিষ্ক আছে, মেরুদণ্ডের মাঝখানে স্পাইনাল কর্ড, মুখ্য রজ্জু আছে, এবং বাহ্যিক নার্ভগুলো, স্নায়ুগুলো আছে। তো তুলে আমরা একটা ধরি, মস্তিষ্কের জন্য যদি বাংলাদেশের জন্য কমন যদি রোগগুলো আমরা চিন্তা করি, একটা হতে পারে স্ট্রোক, একটা হতে পারে খিঁচুনি বা এপিলেপসি, বয়সজনিত কারণে স্মৃতিলোপ বা পার্কিনসন। যদি আমরা ধরি স্পাইনাল কর্ডের রোগ, সেটা হতে পারে ডিস্কের কম্প্রেশন বা প্রেশারজনিত রোগ, পিএলআইডি যেটা কমনলি সবাই জানে, হতে পারে ট্রান্সভার্স মাইলাইটিস বা পায়ের প্যারালাইসিস জনিত রোগ। বাহ্যিক স্নায়ুর যদি রোগ ধরা হয়, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা হতে পারে, যদি আরও স্পেসিফিক বলে, অনেকগুলো রোগ হতে পারে, যেমন জিবিএস, ডায়াবেটিসের কারণে হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি। এই তো এইভাবে আমরা সাজাই। জি, বাংলাদেশের প্রেক্ষাপটে স্নায়ু রোগের কোন রোগগুলোতে সাধারণত মানুষকে বেশি ভুগতে দেখা যায়? যদি আমরা ক্যাটাগরি করি, তাহলে প্রথমেই বলেছি আমাদের দেশের জন্য এই পেইন সিনড্রোমগুলো, ব্যথা জাতীয়, যেমন হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেন, এই ডিস্কের জন্য যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা নিয়ে আসে, পেইনের এই পোর্শনটা অনেক কমন। তারপর যদি আসে আমাদের এখন আয়ু বাড়ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে, লাইফস্টাইলে চেঞ্জেস আসছে, ফলে স্ট্রোক একটা খুব কমন, প্যারালাইসিস জাতীয় রোগ, বয়সের সাথে সাথে স্মৃতিলোপ, পার্কিনসন ডিজিজ,
এবং যেহেতু ডায়াবেটিস অন্যান্য ক্রনিক ডিজিজগুলো এখন কমন, সেজন্য নিউরোপ্যাথি অনেকটা অংশ জুড়ে কমন আমাদের দেশের জন্য। স্নায়ু রোগের ক্ষেত্রে আসলে কি কি রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন, কারণ আমরা সবসময় এই প্রিভেনশনটাকেই সবসময় হাইলাইট করে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো মডিফাই করা যায়, যেমন ধরেন স্মোকিং, ধূমপান, তামাকজাত পদার্থগুলোকে অ্যাভয়েড করা। তারপর হতে পারে মনে করেন প্রেশারটাকে কন্ট্রোল করা, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা, রক্তের চর্বিটাকে কন্ট্রোল করা, খাদ্যাভ্যাসের পরিবর্তন, একটু সবজি জাতীয় খাবারটা বাড়ানো, লবণ জাতীয় খাবার কমানো, একটু যদি বলেন যে একটু এক্সারসাইজ করা, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন 30 মিনিট করে একটু ঘাম হয় মতো করে একটু এক্সারসাইজ করলো। মডিফাই করা যায় না এরকম কিছু রিস্ক ফ্যাক্টর আছে। মনে করেন যে কেউ যদি পুরুষের মধ্যে দেখা যাচ্ছে নিউরোলজির ডিজিজগুলো একটু কমন কোনো ক্ষেত্রে, বিশেষ করে স্ট্রোক। আবার দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে যাদের মধ্যে দেখা যাচ্ছে হার্টের সমস্যা বা স্ট্রোকের একটু টেন্ডেন্সি আছে। সো সেজন্য লাইফস্টাইল মডিফিকেশন এবং কন্ট্রোলেবল যে ডিজিজগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখাটাই আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলের মধ্যে। জি, একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি আব্দুল কাদির সিলেট থেকে। জি। আমার আর্লি মানে রাত্রে শুইলে আমার ঘুমটা হয় না, 2টার পরে আমার ঘুম হয় আর কি, মাঝে মাঝে কোনোদিন ঘুম হয় না। আমি বিশ্বকাম 2.5 চাই। বিসোপ্রল, আচ্ছা। জি, শুধু একটি ওষুধ খান না আর কোনো ওষুধও রয়েছে? আর একটা ওষুধ দিচ্ছেন ডাক্তার সাহেব, রিলাইজ চাই, রিলাইজ। যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তোমার বয়স 52 বছর। উনি আর্লি ঘুমাতে চান, কিন্তু উনার প্রায় 2টা পর্যন্ত ঘুম আসে না, এবং উনি প্রেশারের জন্য বিসোপ্রল 2 এবং আরেকটি ওষুধ যেটি আমি ঠিক পরিষ্কার শুনতে পাইনি, রিলায়েন্স বে জাতীয়। তো উনি চাচ্ছেন ওনার জন্য কি পরামর্শ দেওয়া যায়? ঘুমের সমস্যা একটা কমন আমাদের, যে এখন যে ধরনের আমাদের সোসাইটিতে স্ট্রেসফুল একটা সোসাইটি, ওটাতে তো আমরা এটাকে বলি স্লিপ হাইজিন বলি। তো ওই স্লিপ হাইজিনের যে কম্পোনেন্টগুলো আছে সেটা হচ্ছে 5টা 6টার পরে থেকে চা কফি এই জন্য উত্তেজক যে খাবারগুলো একটু পরিহার করা, একটু পরিশ্রম হয় মতো তেমন একটু কাজ করা, যেমন সিঁড়িতে হাঁটা কিংবা একটু বাগান করা। আচ্ছা, মোবাইল বা ডিভাইসগুলোকে একটু দূরে রাখা, চার্জে দিয়ে দেওয়া, আসলে আর রেসপন্স, এই ধরনের 5টা 6টা পরে টিভি মোবাইল এগুলোকে একটু যত স্ক্রিন কম ব্যবহার করা যায়, স্ক্রিন টাইমটাকে একটু কমানো। তারপর যদি সম্ভব হয় অফিস আওয়ার কমপ্লিট করার পরে সে যদি একটু গোসলের যদি ব্যবস্থা থাকে ওটা একটু করা। এবং সেকেন্ড লাইনে আসে আসলে ওষুধপত্রগুলো। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম স্লিপ হাইজিনটা মেনটেন করলে হয়। যেমন রোগের কারণে অনেক সময় ঘুমের সমস্যা হয়, যেমন অনেকে নাক ডাকার অভ্যাস আছে। ওজনটা যদি বিএমআইটা 25-এর উপরে থাকে, বিশেষ করে 30-র উপরে গেলে দেখা যাচ্ছে যে নাক ডাকার জন্য তার সাউন্ড স্লিপটা হচ্ছে না, সেজন্য দেখা যাচ্ছে তার রাতের বেলা ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে এবং আর্লি মর্নিংয়ে তার আবার ঘুমানোর একটা টেন্ডেন্সি থাকে। তো তখন একটা স্লিপ স্টাডি করা যায়। তো স্লিপ হাইজিন যদি কোনো কারণগত থাকে, স্ট্রেস বা অন্য কোনো কারণ বা স্লিপ অ্যাপনিয়া, ওটার জন্য ওটার কারণে চিকিৎসা করা। মোস্ট অফ দ্য টাইম এটা ওষুধের খুব একটা প্রয়োজন পড়ে না। জি, আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স হচ্ছে 66 বছর। জি। আমার সদ্যুপে মানে এই মাসেরই 1 তারিখে আমি আমার ডাইন হাঁটুর একেবারে ভিতরে একটা টিউমার হচ্ছে। আমি ওই টিউমারটার অপারেশন করাইছি, বুঝতে পারছেন? এই 1 তারিখেই, এই মাসের 1 তারিখে অপারেশন হয়েছে। স্যার, কিন্তু ওই টিউমারের থেকে আমার ওই সমস্যা হয়েছে যে আমার পায়ের তলা জ্বলে প্রচুর পরিমাণে, আর এই পার তলা জ্বলে এবং ডাইন পার উপরেও জ্বলে। জি। এটা তো আর যে সময় জ্বলে আমার এই শিরাগুলি ফুলে ওঠে। জি, আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার স্যার ডায়াবেটিস নাই। জি, আপনি যুক্ত থাকুন।
জি ডক্টর নাজিম, এখন যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন ওনার বয়স 66 বছর, ওনার ডান হাঁটুর গোড়ায় একটি অপারেশন Tumor। সম্ভবত হয়েছে। তবে এই অপারেশনের আগে থেকেই তার পায়ের তালু এবং উপরের অংশ নিচের অংশ দুটোই বেশ তীব্র জ্বলুনি তিনি অনুভব করছেন। তো ওনার জন্য কি পরামর্শ? আমাদের মতো দেশে যেখানে ওয়াটার সলিউবল ভিটামিনগুলো আমরা বলি বি কমপ্লেক্স, এগুলোর আবার স্ট্রেসফুল একটা কন্ডিশন গেছে, অপারেশন হয়েছে, দেখা যাচ্ছে ওইসব কন্ডিশনে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় এই ধরনের জ্বালা পোড়া জাতীয় একটা নিউরোপ্যাথি হতে পারে। তারপরেও ওনার ডায়াবেটিস বা অন্য রোগগুলো নাই বললেন। আরেকটা জিনিস যেটা হয় অনেক সময় এই ধরনের রাতের বেলা ঘুমাতে গেলে জ্বালা পোড়া জাতীয় সমস্যা হয়, পায়ের মধ্যে মনে হয় একটা অ্যাবনর্মাল সেন্সেশন, আমরা অনেক সময় রেস্টলেস লেগ সিনড্রোম বলি, ওইটাও একটা কমন। তবে নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতাল উনি একজন এমবিবিএস ডক্টর দেখালে এটা কি ভিটামিন এর অভাবজনিত রোগ নাকি রেস্টলেস লেগ সিনড্রোম, আমার মনে হয় এটা এমবিবিএস বা একটা স্বাস্থ্য কমপ্লেক্সে উনি ম্যানেজ করতে পারবেন। জি ধন্যবাদ। জি আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আব্দুল্লাহ বলছিলাম, বয়স 32। তো আমার জি। সমস্যা হচ্ছে আমি বছর পাঁচেক যাবৎ ইরেকটাইল ডিসফাংশনে ভুগছি। আমার একটা ছেলে আছে, 5 বছর ওর বয়স। তো এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই এবং তারা বিভিন্ন টেস্ট দেয়। তার মধ্যে একটা টেস্ট হলো ডপলার স্টাডি অফ পেনাইল, অর্থাৎ লিঙ্গে যথেষ্ট পরিমাণ রক্ত সঞ্চালন হয় কিনা এইটা পরীক্ষা করা হয় মূলত এই টেস্টের মাধ্যমে। তো ওইখানে ধরা পড়ছে যে দুইটা রকের মাধ্যমে রক্ত আসে যায় এবং ওইখানে রক্তটা মূলত পর্যাপ্ত পরিমাণে ওইখানে যেতে পারছে না, ফলে জি এটা কোন জায়গায় হচ্ছে এটা? পেনিসে পুরুষাঙ্গে পর্যাপ্ত পরিমাণ রক্ত যায় না, এই কারণে অনেক সময় শক্ত হয় না আর কি। পর্যাপ্ত পরিমাণ যতটুকু শক্ত হওয়া দরকার সেটা হয় না, এবং শক্ত হইলেও বা অল্প সময়ে বীর্যপাত ঘটে। তো আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমি কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি? যিনি প্রশ্ন করেছেন ওনার প্রায় 32 বছর বয়স, ওনার 5 বছর ধরে এই সমস্যাটা, সেটা হচ্ছে ওনার যে যৌনাঙ্গের মধ্যে রক্ত প্রবাহের সমস্যা হচ্ছে, যার কারণে বিশেষ অবস্থায় উনি শিথিল থাকেন। তো উনি এখন জানতে চাচ্ছেন যে আসলে এইটার জন্য কোন ডিসিপ্লিনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ওনার লাগবে। উনি বলেছেন ইউরোলজিস্টের কাছে যাবেন নাকি যৌনরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, কার কাছে যাবেন উনি আসলে এই বিষয়ে জানতে চেয়েছেন। সত্যি কথা বলতে এই ধরনের সিমটম যেগুলো ওইগুলো আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সমাধান করি। যেমন এন্ডোক্রাইন ডক্টরেরও যেমন প্রয়োজন আছে, ইউরোলজিস্ট বিশেষ করে মেল সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে যারা কাজ করে ওনারা যখন দেখবেন যে কোনো কজ নাই তখন সাইকিয়াট্রিস্ট ওনার স্ট্রেস রিলেটেড কোনো ইস্যু আছে কিনা ওটাকে নিয়ে কাজ করবে। ভাস্কুলার সার্জনেরও অনেক সময় কাজ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তনালীগুলোর ডাইলেটেশনের জন্য অ্যাবনর্মাল ভেরিকোসিলের জন্য এই ধরনের অনেক সময় কিছু প্রবলেম হতে পারে। আমার কাছে মনে হয় একজন শুধু স্পেসিফিক একজন ডক্টরকে না দেখিয়ে উনি কোনো একটা সেক্স ক্লিনিক বা এই ধরনের বিএসএমএমইউতে এই ধরনের ডক্টর পাওয়া যায়, অর্থাৎ বিএমইউ যিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। জি 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 আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন। জি আমরা যেটা বলছিলাম যে স্নায়ুরোগ বিষয়ে, স্নায়ুরোগের আপনি রিস্ক ফ্যাক্টরগুলো বললেন, কিন্তু এই স্নায়ুরোগগুলোর কি কি লক্ষণ আকারে প্রকাশিত হয়? যদি আমরা স্ট্রোক ধরি, স্ট্রোকের ক্ষেত্রে আমরা যেহেতু স্ট্রোকে আমাদের 4.5 আওয়ারের মধ্যে যদি রক্ত জমাট জনিত স্ট্রোক হয় সেক্ষেত্রে আমাদের এই রক্ত জমাটটাকে ভেঙে দেওয়ার জন্য থ্রম্বোলাইসিস থেরাপি আছে। সেজন্য আমরা এটাকে মনে রাখি ফার্স্ট হিসেবে। ফার্স্ট মানে এফ হিসেবে আমরা বলি ফেস, যদি মুখটা হঠাৎ করে বাঁকা হয়ে যায়। এ দিয়ে আমরা বলি আর্মস অথবা লেগ উইকনেস যদি থাকে, হাত পা প্যারালাইসিস বা জড়তা যদি আসে, কথা বলার সমস্যা, পরিচিত জিনিসকে চিনতে না পারার সমস্যা, চোখে দেখার সমস্যা, চোখে ডাবল দেখার সমস্যা যদি হঠাৎ করে হয় তখন আমরা ওটাকে ফার্স্ট পজিটিভ বলি এবং 4.5 ঘন্টার মধ্যে কাছাকাছি
ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যেতে বলি, যেখানে থ্রম্বোলাইসিস থেরাপি আছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ। এবং যদি সেক্ষেত্রে ইপিলেপসিকে ধরি আমরা, কমন আরেকটা রোগ, যেখানে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে শরীরের খিঁচুনি বা ঝাঁকুনি হচ্ছে এবং পেশেন্টের দেখা যাচ্ছে যে তার জ্ঞান লোপ পাচ্ছে এবং কিছুক্ষণের জন্য 2 থেকে 5 মিনিটের জন্য, এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার এমন হতে পারে এই সিমটমগুলো হওয়ার আগে পরিচিত জায়গাকে অপরিচিত মনে হচ্ছে, অপরিচিত জায়গাকে পরিচিত মনে হচ্ছে, এমনও হচ্ছে বুকের দরফরানি হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এবং এটা পারসিস্ট করা দেখা যাচ্ছে 2 থেকে 5 মিনিটের মতো। হ্যাঁ, অনেক সময় পড়ে গিয়ে মাথায় আঘাত হতে পারে, জিহ্বাতে কামড় হতে পারে, এবং প্রস্রাব এবং পায়খানার দেখা যাচ্ছে কন্ট্রোলটা অনেক সময় ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আবার পেইন সিনড্রোমের জিনিসটা তো আছে, যদি কমন আমরা একটা পেইন ধরি মাইগ্রেন, সেটা সাধারণত দেখা যাচ্ছে যে মাথার এক পাশ থেকে হচ্ছে, এটার সাথে যখন চোখে আলো পড়ে অথবা শব্দ শুনে ওটা একটা বিরক্তি ভাব সৃষ্টি করছে, বমি বমি ভাব হচ্ছে। তো দেখা যাচ্ছে খাবার দাবার অনিয়ম করলে, চিজ জাতীয় খাবার বেশি খেলে, চা কফি বেশি খেলে, ডিভাইসের প্রতি আসক্ত থাকলে তার প্রিসিপিটেট করতেছে, অর্থাৎ যে ধরনের মাথার যে ব্যথাটা সেটা দেখা যাচ্ছে অসময়ে তার শুরু হয়ে যাচ্ছে। তবে এর আগে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছি, আমার বয়স 60। আমার দীর্ঘদিন হলো ওই আপনার কোমরের ডান পাশ থেকে একটা পেইন হাই হয়ে কাপের মধ্যে গিয়ে পায়ের তালু পর্যন্ত যায় এবং ভীষণ জ্বালা পোড়া করে। আমি তখন দাঁড়িয়ে থাকতে পারি না, শুয়ে পড়ি, তখন আরাম বোধ করি। এর মধ্যে আমি নিউরো মেডিসিন একজন বিশেষজ্ঞ দেখিয়েছি, উনি আমাকে প্রিলিকা 50, রিলেন্টাস 2 খেতে দিয়েছেন আর নিউরো বি। জি। সেই সাথে আমাকে ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে বলেছেন, আমি ফিজিওথেরাপি নিচ্ছি। জি। কিন্তু আমি এখনো বিছানায় রেস্টে আছি আর আমি এই পেইনটা সহ্য করতে পারছি না। জি, আপনি এই ওষুধগুলো কতদিন ধরে খাচ্ছেন? এই ওষুধগুলো প্রায় 1 মাস হয়ে গেল। আচ্ছা, আপনি কি পরিস্থিতির কোনো রকম উন্নতি অনুভব করছেন না? না, যখন একটু হট ওয়াটার ব্যাগ স্যাক নেই তখন কিছুটা কমে যায়, আর তারপরে আবার শুরু হয়। জি। শুয়ে থাকলে ভালো থাকি, জি। যখন দাঁড়াই তখনই সমস্যা হয়ে যায়। জি। আবার যদি একটু হামু দিয়ে কিছু নিতে যাই তখন পেইনটা বেড়ে যায়। জি। আপনি কোনো প্রশ্ন করতে চাবেন? বয়সটা কত? আপনার বয়সটা একটু 60। আমার 60। সকালবেলা কেমন? সকালবেলায় কেমন অনুভব করেন? সকালবেলা ঘুমে থাকলেও পেইন হয়। সকালবেলা যখন পেইনটা থাকে, বিছানায় থাকি, অল্প পেইন থাকে, পেইনটা থাকে কাপের ভেতরে। তারপরে যখন বিছানা থেকে উঠে দাঁড়াই তখন পেইনটা মাজা থেকে খাই হয়ে কাপে চলে যায়। কাপের মধ্যে ভীষণ কেমন যেন ছুরি দিয়ে কাটছে, কেমন যেন একটা। আপনার ওজন কত আনুমানিক? আমার ওজন আনুমানিক 70 কেজি। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ওনার ক্ষেত্রে যেটা আমরা বলি এটাকে ডিস্ক জনিত কোমর ব্যথা হওয়ার সম্ভাবনায় বেশি, যদি সকালের ব্যথাটা কম থাকে এরকম হয়, এবং উনি যেরকম বললেন নিচের দিকে নামে এবং হাঁটুর নিচে পর্যন্ত যায়, তাহলে ডিস্ক জনিত হওয়ার সম্ভাবনাই বেশি। সাথে যেহেতু উনি হাঁটা চলা বন্ধ করে দিলেই ভালো লাগে, তাহলে সাথে আমরা বলি ক্যানেল স্টেনোসিস বা এ ধরনের আছে। গুড সাইনটা হচ্ছে যদি কোনো উইকনেস না থাকে, কোনো জায়গায় পায়ের মধ্যে যদি অনুভূতির না হয়, অবসাদ হয়ে না যায়, তাহলে কোনো রেড ফ্ল্যাগ সাইন ওনার ক্ষেত্রে এখনো পর্যন্ত নাই। যেভাবে পেইন কিলার খাচ্ছেন এবং সাথে যেহেতু কোনো উইকনেস নাই, তাহলে যেহেতু রেড ফ্ল্যাগ সাইন নাই, কোনো প্রস্রাব এবং পায়খানার প্রবলেম হচ্ছে না, সো সেক্ষেত্রে এমআরআইটা আমরা আর একটু ডিলে করা যেতে পারে এবং একটা নার্ভের টেস্ট করা যেতে পারে, কোমরের এমআরআই এবং নার্ভের টেস্ট দেখার জন্য কোমরের যে ডিস্কের কোনো
প্রেশার বা কম্প্রেশন আছে কিনা এটা দেখার জন্য। আদারওয়াইজ উনি যে ট্রিটমেন্টটা পাচ্ছে এটা অপটিমাম ট্রিটমেন্টই। এখন ওজনটা আমরা বলি 10% একটু বডি ওয়েটটা কমাতে, যে কোনো কোমর ব্যথা যদি ডিস্কের জনিত কারণে হয়, এবং এখন বেশি ম্যানিপুলেট না করে, এক্সারসাইজ বেশি না করে একটু রেস্টে দিলে আশা করি উনি একটা সুফল পাবেন। যে কোনো ফিজিওথেরাপির কি প্রয়োজন আছে এই ক্ষেত্রে? ফিজিওথেরাপি আমরা যেটা বলি এটাকে প্যাসিভ করতে বলি। এখন অ্যাক্টিভ করলে, যেহেতু আমরা ডিস্কের কন্ডিশনটা জানি না, আমাদের হাতে কোনো স্ক্যান নাই এমআরআই, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে স্ক্যান করার পরে এটাকে উৎসাহিত করবো। আদারওয়াইজ প্যাসিভ ফিজিওথেরাপি বলতো, থেরাপি যেটাকে বলে, এক্সারসাইজ না আর কি। জি, ধন্যবাদ। আমরা ওই স্ট্রোক প্রসঙ্গে কথা বলছিলাম। আমি জাস্ট আপনার কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছি, সাধারণত ঘরে বা কর্মক্ষেত্রে কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হয়, একজন স্ট্রোকের যিনি পাশে আশেপাশে অনেক মানুষ বা আমাদের পরিবারের সদস্য বা কর্মক্ষেত্রে আমাদের কলিগ, তারা আসলে কিভাবে বুঝে নেবেন যে তিনি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, এবং এই বুঝার প্রক্রিয়াটা মানে একটু যদি সহজ করে বলতেন, যাতে আমরা সহজেই স্ট্রোক আক্রান্ত রোগীকে হাসপাতালে বা যেখানে প্রয়োজন সেখানে পাঠাতে পারি। স্ট্রোকের জন্য আমি প্রথমেই বলেছি, ফার্স্ট এই অ্যাক্রোনিমের মাধ্যমে আমরা সাধারণত চেষ্টা করি যে স্ট্রোকটাকে বোঝার জন্য। যদি আমি আরেকটু ইলাবোরেট করি তাহলে বি ফার্স্ট বলা যায়। তো বি ফার্স্ট বলতে, যেটা যদি হঠাৎ করে, বিশেষ করে যাদের প্রেশার, ডায়াবেটিস, রক্তে চর্বি আছে এবং ফ্যামিলিগতভাবে স্ট্রোকের বা হার্টের ডিজিজ আছে, স্মোকার, ওরা যদি হঠাৎ করে দেখা যাচ্ছে কি ব্যালেন্সের প্রবলেম, অর্থাৎ উনি হাঁটা চলা করতে গিয়ে ব্যালেন্সের প্রবলেম, একটা দিকে পড়ে যাচ্ছে, অথবা চোখে দেখতে, যে অর্থাৎ একটা সামনের দৃষ্টিসীমার মধ্যে একটা অংশ উনি দেখতে পাচ্ছেন না স্পষ্টভাবে, কিংবা চোখে দুটো দেখছেন হঠাৎ করে, বা চোখের পাতা পড়ে গেছে, তাহলে বি ফর ব্যালেন্স, ই ফর আই সাইন। আর ফার্স্টটা আমি আগেই বলেছি, এফ ফর ফেস, যদি মুখটা যদি বাঁকা হয়ে যায়, হাতে পায়ে যদি অবসাদ হয়, অথবা কথা বলতে সমস্যা, কথা জড়ায় যাওয়া, পরিচিত জিনিসপত্রগুলোকে চিনতে না পারা, অথবা লিখতে না পারা, এগুলো যদি হয় বি ফার্স্ট অ্যাক্রোনিম, তখন 4.5 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি বেসিসে যেখানে থ্রম্বোলাইসিস হয় ওখানে পাঠানোটা সবার জরুরি। তো এখানে যে অভ্যাসটা আমাদের অ্যাভয়েড করা দরকার সেটা হচ্ছে, যখনই এই ধরনের হয় আমরা যেটা করি, প্রথমে একটু সুগার জাতীয় খাবার খাওয়াই, একটু ঘুমের ওষুধ খাওয়াই, ঘুম পাড়ায় রাখি, অথবা অন্য কোনো ঘরে যদি পবিত্র পানি থাকে এগুলো খাওয়ায়। তো আমার অ্যাডভাইস হবে, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, আপনি যদি এই ধরনের পেশেন্টকে স্ট্রোক পাওয়া যায় সিটি স্ক্যানের পরে এবং থ্রম্বোলাইসিস করেন, তাহলে এই পেশেন্টের যে আউটকামটা হবে, যে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা আমরা পাবো, সেটা আমরা কখনো 4.5 ঘন্টার পরে ট্রিটমেন্ট করলে পারবো না। সুতরাং এই গোল্ডেন আওয়ারটাকে অন্য কোনো ট্রেডিশনাল ট্রিটমেন্ট না করে সবার উচিত, আমাদের সচেতনতা আসা উচিত কমিউনিটি লেভেলে, যে থ্রম্বোলাইসিসের জন্য ইমার্জেন্সি বেসিসে পাশাপাশির কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে পাঠানো। জি, আরেকটি বিষয়, যে আপনি যে বললেন 4 থেকে 4.5 ঘন্টা এর মধ্যে, কিন্তু ঘরে কেউ একজন স্ট্রোকে আক্রান্ত হয়ে গেল, সেই ক্ষেত্রে ঘরের যারা সদস্যরা, তারা যতক্ষণ পর্যন্ত হাসপাতালে নিয়ে না যাচ্ছেন, এই সময়টাতে তারা আসলে কি করবেন বা তাদের কি করা উচিত? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে দেশের বাইরে তো এটা রিকভারি টিম থাকে, জি, 911 কল দিলে ওরাই চলে আসে। তো আমি যদি সোজা করে বলি তাহলে আমরা বলি কিছু জিনিস আছে হচ্ছে নিউট্রাল পজিশন, আমাদের রিকভারি পজিশন। সেটা কি, একটু লেফট ল্যাটারাল, বাম কাত করে শোয়াই দেয়া। কেন? যাতে আমাদের পেটের যে খাবারটা আছে এটা উপরের দিকে উঠতে না পারে, লালাগুলো যাতে লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে যেতে না পারে। হ্যাঁ, তো আমরা আসবো আবার। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স 20 বছর। আমি জি, এটা একজন স্টুডেন্ট, কিন্তু হঠাৎ হঠাৎ আমার হাত পা কেমন ঝিনঝিন করে আর হাত পা বাঁকা হয়ে যাচ্ছে বলে মনে হয়। জি তো জি, এই সমস্যাটা কি সলিউশন দিতে পারবেন? আর মাথার পিছন সাইডে ব্যথা করে, মানে প্রচন্ড ব্যথা, খুব একটা অ্যাবনর্মাল ফিল হয়। না, এটা রেগুলার বেসিসে কিছুদিন পর পরেই আসে। মানে এটা হঠাৎ হঠাৎ
বলতে গেলে প্রতিদিনই হয়তো একটা সময় না একটা সময় হচ্ছে এরকম, বা 1-2 দিন পরে, এই জিনিসটা চলতেই আছে। আমাদের দেশে অল্প বয়স যারা 20 এ ধরনের ফিমেলদের ভিটামিন ডি এর খুব অভাব, এটা একদম ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে অভাব আছে। এবং ফলে যখন স্ট্রেসের মধ্যে দিয়ে কেউ যায়, প্রেশারের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়, ওরা হাইপার ভেন্টিলেট করে, বেশি বেশি মুখে শ্বাস নেয় বা নিজেও আননোটিস থাকে তখন। আমাদের এমনি শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজ কিন্তু নাক নিয়ে, যখন আমরা মুখ দিয়ে নিই হয় কি, আমাদের যে আয়োনাইজ ক্যালসিয়াম ওটা ব্লাডের মধ্যে কমে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়। তখন আমাদের হাত পায়ে এ ধরনের একটু খিঁচুনির মতো হয়, হাত পা বাঁকা হয়ে যাওয়ার মতো টেন্ডেন্সি হয়। তো এটা মোস্ট প্রবাবলি ওনার ক্ষেত্রে ভিটামিন ডিটা যদি উনি একটু করে দেখেন ব্লাডে, অথবা রিপ্লেসমেন্টটা নেন, আশা করি উনি জি ভালোই ইমপ্রুভমেন্ট পাবেন। বলছিলেন স্ট্রোকে কি করণীয় ঘরের সদস্যদের? হ্যাঁ, ওটা রিকভারি পজিশন বলে, আমরা বলি যে বাম কাত হয়ে শোয়ায় দেয়া, একটু হাতটাকে মাথার নিচে দেয়া, এবং কিছু কিছু জিনিস না করা, মুখের মধ্যে যেমন পানি বা এ ধরনের কোনো কিছু না দেওয়া, এবং মাথায় যাতে আঘাত না হয় সেজন্য মাথার নিচে সফট কোনো পিলো বা এ ধরনের কিছু থাকলে ওটা দেয়া। যদি বাসাতে সুযোগ থাকে প্রেশারটা মাপার, প্রেশারটাকে মাপবে। সুগারটাকে যদি দেখার কোনো মেশিন থাকে, মেশিনটা ওটা একটু দেখবে। এবং আমরা আমাদের প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার ছিলেন, উনি আমরা যখন স্টুডেন্ট তখন একটা কথা বলতেন, উনি বলতেন মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। এই সময় বেশি কিছু না করে পাশের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে থ্রম্বোলাইসিসের জন্য পেশেন্টকে রেডি করা। জি ধন্যবাদ। জি, আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। শাহিন, আমার বয়স 52, আমার ঠিকানা হলো যাত্রা কদমতলী, ঢাকা। আমার সমস্যাটা হলো শরীর ব্যথা আর কি। এটা আমার অনেক আগে থেকেই শুরু হয়েছে, আরো 5-6 বছর আগে থেকে। আমি ডাক্তারও দেখাইছি 2-3 বার। ডাক্তার মনসুর হাবিব সাহেবকে দেখাইছিলাম আমি ল্যাবেজে। তো উনি আমার এই গাবাই, তারপরে হলো মুবেক, প্রামিন, এইসব জাতীয় ওষুধ আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমি এগুলা খাইলে একটু বা কোনো রকম ভালো থাকে, আবার ছেড়ে দিলে আবার সেই একই অবস্থা হয়। তো ওটা আবার ব্যথার ওষুধ, তো ওটা বিভিন্ন সাইড এফেক্ট আছে। আমি ওষুধের বিবরণ দেখা বুঝতে পারছি যে কিডনিতে এফেক্ট করে ওই ধরনের ব্যথার ওষুধ খেলে। সেই জন্য আমি ওই ব্যথার ওষুধটা ইদানিং খাচ্ছিও না। জি, আমি একটু জানতে চাইছি যে আপনার সুনির্দিষ্ট কোন জায়গায় ব্যথাটা হয়? প্রথমত শুরু হয়েছিল ওই যে হাতের এদিক থেকে নিচের দিকে যাচ্ছিল। ব্যথাটা এখন পুরো শরীর, মাসেল পেইন পুরো শরীরেই আছে কম বেশি। জি, আপনি কিছু সকালবেলা কেমন? সকালবেলায় আপনার কেমন অনুভব হয়? জি, সকালবেলা হলো আপনার ঘুমের থেকে উঠলে সকালবেলা আগে খারাপ লাগছে, ইদানিং আবার সকালে তেমন একটা বেশি ব্যথা করে না। জি, আর দুশ্চিন্তা হয় খুব আর কি। এটা নিয়ে মানে এই ওষুধটা নিয়ে আমি অনেক ভাবার কারণে ওই ঘুম কেমন, আবার বুপাম টপাম খাইলে একটু রিল্যাক্স লাগে আর কি। আমার মনে হয় ব্রেনের কোনো অসুবিধা কিনা। জি 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 আপনার ঘুম কেমন? আপনার ঘুম কি ভালো হচ্ছে? ঘুম মোটামুটি হয়। জি, ঘুম ভালোই হয় মোটামুটি। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। উনি তো আমাদের মনসুর হাবিব স্যারকে দেখেছে। জি, তো আমাদের ডিরেক্ট টিচার স্যার। তো ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে, আমি ওনাকে আমি পুরোপুরি দেখিনি, তো যেটা হয় আমাদের ঘুমের দুটো অংশ, একটা র্যাম স্লিপ আর একটা নন র্যাম স্লিপ। তো র্যাম স্লিপ যেটা হয় ওটাতে আমরা প্রতিটা রাতে 3 থেকে 4 বার করে হয়। ওই র্যাম স্লিপের মধ্যে আমরা স্বপ্ন দেখি, এটা একটা রিসেট বাটনের মতো, এইটা আমাদেরকে রিফ্রেশমেন্টটা দেয়। ফলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে র্যাম স্লিপের যখন ঘাটতি হয় তখন আমাদের বিভিন্ন ধরনের স্ট্রেসফুল কন্ডিশনের জন্য ঘুমটা যখন ঠিকঠাক মতো হয় না, ফ্রেশলি যখন হয় না, কোয়ালিটি স্লিপ যখন হয় না, তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সিমটম, আমরা বলে যে চুলের আগা থেকে নোকের গোড়া পর্যন্ত সব ধরনের সিমটম হওয়া, যেটা ওনার মধ্যে অনেক মাল্টিপল রিজিওনাল সিমটম। তো বডি এক থেকে শুরু করে একটু দুর্বল লাগা থেকে শুরু করে। সো ওনার ক্ষেত্রে যেটা বয়স সব কিছু মিলায় ফাইব্রোমায়ালজিয়া মনে হচ্ছে, এবং স্যার প্রামিন দিয়েছেন,
এবং বোপাম খেলে ওনার ভালো লাগে। আমার কাছে মনে হয় উনি স্যারকে আবার দেখাক অথবা কোনো এমবিবিএস ডক্টরকে ওপিডি বেসিসে কোনো সরকারি হাসপাতালে দেখালে উনি একটু আশ্বস্ত হলেই হবে। ওনার স্ট্রোক হওয়ার বা এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর মনে হচ্ছে না আর কি। জি, ধন্যবাদ। আমি এখন এই বিষয়ে আরেকটি বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে, মৃগী রোগ যেটাকে আমরা এপিলেপসি বলি, এবং এটা খুব কমন। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, তার চারপাশে ঘিরে তাকে জুতো বা নানান রকমভাবে চিকিৎসার চেষ্টা চলছে। এই মৃগী রোগটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, নিউরোলজির খুব কমন একটা রোগ মৃগী রোগ। অর্থাৎ আমরা যদি এখানে 10 জন থাকি, 10 জনের মধ্যে তার 70 বছরের লাইফ টাইমে একজনের একবার হলেও এই খিঁচুনি বা সিজার হওয়ার টেন্ডেন্সি আছে। এটা যে কোনো জায়গায় হতে পারে, আপনি একটু ব্রাইটলি বলেছেন, রাস্তা থেকে হতে পারে, সার্জারির ওটি টেবিলে হতে পারে, যে কোনো জায়গায় মৃগী রোগ জানবে না এবং কেউ পারে না বা জানে না, এরকম হলে ইউএসএতে কাউকে গ্র্যাজুয়েশন দিবে না। এটা সবারই জানার বিষয়, এটা নিউরোলজিস্টের এরিয়া না, এটা হচ্ছে সবার এরিয়া। তো মৃগী রোগে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশ থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা বৈদ্যুতিক তরঙ্গটা বেড়ে যায়। ফলে কি হয়, ওই অংশের যে কাজ সেটা একটু বেশি বেশি করে দেখা যায়। যদি ওই অংশটা হয় হাত নাড়ানোর, তাহলে হাতের মুভমেন্টটা বেড়ে যাবে। ওই অংশটা যদি হয় কথা বলার জায়গা, তাহলে সে কথা বলতে পারবে না। ওই অংশটা যদি হয় আমাদের মেমোরির জায়গা, তার কিছুক্ষণের জন্য মেমোরিটা লস হবে। তো এখন কথাটা শুনেই বোঝা যাচ্ছে তাহলে মৃগী রোগ দুরকম হতে পারে। একটা ব্রেনের যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে হয় তাহলে এটা হবে লোকালাইজেশন, অর্থাৎ একটা জায়গা থেকে হচ্ছে, তাহলে ওষুধের প্যাটার্ন এক ধরনের হবে। আর যদি ব্রেনের আমাদের জানি ব্রেনের 2টা পার্ট আছে, 2টা পার্ট থেকে একই সময়ে যদি হয়, এটাকে বলে জেনারেলাইজ, তাহলে ওষুধের প্যাটার্নটা ডিফারেন্ট হবে। যখনই একটা মৃগী রোগ হবে তার একটা কোয়ালিটি একটা ইইজি করা লাগবে, ভিডিও টেলিমেট্রি বলে। তাহলে ইভেন্টস হবে, ইভেন্টের সাথে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রেকর্ডিং হবে, টাইপস অফ সিজারটা আমরা তখন আইডেন্টিফাই করতে পারবো এটা কি একটা ব্রেনের একটা জায়গা থেকে হচ্ছে না পুরো জায়গা থেকে হচ্ছে। ফলে আমরা যেটা করতে পারবো, রাইট মেডিসিনটা চুজ করতে পারবো। যদি ইজিটা ভালো কোয়ালিটির না হয়, আমরা তখন আন্তাজে ওষুধ দেওয়ার দিকে টেন্ডেন্সিটা চলে আসবে। ফলে একটা ভালো হিস্ট্রি নেওয়া, ইজিটা ভালো করে করা, এবং দেন সিজারটাকে ক্লাসিফাই করা কোনো একটা স্পেসিফিক ডিজিজ অনুসারে, সেটা কোন রোগের জন্য হচ্ছে, সেটা কি ইপিলেপসির ড্রাবেট সিনড্রোম, অর্থাৎ সিনড্রোম আকারে যখন আমরা ফেলে দিব তখন দেখা যাচ্ছে স্পেসিফিক ওষুধগুলো ডিফারেন্ট। আমাদের একটা টেন্ডেন্সি দেখা যায় সব রোগীকে আমরা একই ওষুধ দিয়ে জি, আমরা আবার আসবো আলোচনায়। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাত কাঁপে, পা কাঁপে। তারপরে আমার ওয়াইফের বয়স হইল 50। জি। তারপরে উনি কথা বললে তখন কি কয় ভুলা জায়গা কোনো কিছু কাউকে দিতে ইচ্ছা করলে এটা যে পর্যন্ত না দিবে সে পর্যন্ত তার মানে শক্তি থাকে না। আর কোনো সমস্যা কি এই না, ঘুম জি, ওষুধ না খেলে ঘুমাইতে পারে না। ওষুধ খেলে ঘুমাইতে হয়, ঘুম পারে সারাদিন। জি, সারাদিন ঘুমন? হ্যাঁ, সারাদিন ঘুমে, মানে ওষুধ না খেলে ঘুম হয় না। জি, ওষুধ না খেলে ঘুম হয় না। জি, ওষুধ খাইলে আবার ঘুমায়। আচ্ছা, উনার ভুলে যাওয়ার এই রোগটি কতদিন? ভুলে যাওয়ার প্রবণতাটা কতদিন ধরে? ভুলে যাওয়ার প্রায় বছর খানিক, এক বছরের মতন। ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আচ্ছা। জি, ভদ্রলোক যিনি, তিনি তার স্ত্রীর ব্যাপারেই একটু বলছিলেন। ওনার স্ত্রীর বয়স 50, ওনার ভুলে যাওয়ার প্রবণতাটা অত্যধিক, এবং উনি মানে এই যেটা বলেন কিছুক্ষণের মধ্যেই ভুলে যাচ্ছেন এরকম। আর উনি যেটা বললেন, ওনার ঘুম খুব কম, কিন্তু ঘুমের জন্য যখন ঔষধ খান তখন আবার সারাদিনই ঘুমোতে থাকেন। তাই এই ক্ষেত্রে আসলে উনি একটু পরামর্শ চাচ্ছেন। উনি সম্ভবত কিছু ওষুধের নাম বলেছেন। ভদ্রলোককে আমি ধন্যবাদ দেব, উনি খুব কেয়ারিং হাজব্যান্ড। এটা আশা করি সবাই এই বয়সে 50+
প্লাস ওনার ওয়াইফ, এই বয়সে এই ধরনের হবেন, কেয়ারিং হবেন। এবং ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে হাত পা কাঁপুনি আছে, স্মৃতিলোপ আছে। যদি প্রস্রাবটা কন্ট্রোল করার সমস্যা যদি থেকে থাকে, আমি অ্যাডভাইস করব একটা ব্রেনের স্ক্যান করার জন্য, সিটি বা এমআরআই। কারণ আমাদের ব্রেনে পানির একটা স্তর আছে যেটাকে আমরা সিএসএফ বলি। অনেক সময় পানিটা প্রেশারটা বেড়ে গেলে এরকম 50-55-এর বয়সের পেশেন্টদের নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস হয় অনেক সময়। ওরা ওই সময় একটু স্লোনেস, হাঁটতে গেলে সমস্যা হয় এবং কথার স্মৃতিলোপ হয় এবং আরেকটা হতে পারে পার্কিনসন ডিজিজ, যেটাতে আমাদের স্লোনেস আসে, কাঁপুনি শেকিনেসটা আসে, সাথে মেমোরির সমস্যা থাকতে পারে। তো ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কিছু কনফ্লিক্টিং ওষুধ আছে, রিবোকনও খাচ্ছে আবার ট্রাইহেক্সিও খাচ্ছে। তো এটা পিওরলি একটা নিউরোলজির কেস। তো ওনার প্রতি আমার সাজেশন হবে চিটং মেডিকেলে উনি যদি নিউরোলজি ডিপার্টমেন্টে কষ্ট করে একটু দেখান আউটডোর বেসিসে, এটা মনে হয় সমাধান হয়ে যাবে। আমরা যেটা বলছিলাম মৃগী রোগ নিয়ে, হ্যাঁ, সো মৃগী রোগের যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আমাদের যখন আমরা টাইপ অফ এপিলেপসি আলাদা করে ফেলবো তখন ওষুধটাকে দিব, রাইট মেডিসিন যখন রাইট পেশেন্টকে দিব, টেন্ডেন্সি অফ রিকভারিটা বেড়ে যাবে। এবং আমাদের তখন দেখা যাচ্ছে আবার ইপিলেপসির পেশেন্টের দেখা যায় অনেক সময় সিভিয়ার ফর্মের ইপিলেপসি হয়, সেটাকে আমরা অনেক সময় স্ট্যাটাস ইপিলেপটিকাস বলি। সেটাতে দেখা যাচ্ছে 5 মিনিটের পরে যদি খিঁচুনিটা বেশি থাকে, সেক্ষেত্রে ইনজেকশন আকারে ওষুধপত্র দিয়ে ওটাকে কন্ট্রোল করতে হয়। কেন এটা কন্ট্রোল করতে হয়? যখন খিঁচুনিটা দেখা যাচ্ছে আমাদের থ্যালামাস থেকে শুরু হয়, এটা যখন ব্রেনের উপরের অংশে গিয়ে মোটর এরিয়াতে যাচ্ছে তখন এটা দেখা যাচ্ছে শেকিনেস। কিন্তু এটা যদি অপোজিট সাইডে থ্যালামাস থেকে নেমে ব্রেন স্টেমে যায়, আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন হতে পারে, এটাকে সুদেব বলে, অর্থাৎ সাডেন আনএক্সপ্লেইন ডেথ ইন ইপিলেপসি পেশেন্ট। আমরা কিন্তু এটা কিন্তু খুব কমন একটা ডিজিজ, সেজন্য ইপিলেপসি পেশেন্টের 3 থেকে 5 মিনিটের বেশি কিছু নিয়ে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। সেটাকে কন্ট্রোল করা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা খিঁচুনির সাথে ব্রেনের নার্ভের ড্যামেজ হয়ে থাকে এবং তার লাইফ ইন ডেঞ্জার থাকে। জি, আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো, খুব কমন একটা প্রবলেম মাইগ্রেন। এই মাইগ্রেন নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে মাইগ্রেনটা আসলে কি কারণে হচ্ছে বা এর জন্য কি কি করণীয়? মাইগ্রেন আসলে যতটা কমন হওয়ার কথা তার থেকে বেশি কমন করে ফেলছি আমরা। মাইগ্রেন এমন একটা তকমা পাইছে যে এডুকেটেড ফ্যামিলিতে যারা পড়ালেখা করে তার মাইগ্রেন থাকা লাগবেই, না হলে সে। আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি সুপ্রিয়া বলছিলাম ঢাকা থেকে। আসলে সমস্যাটা হচ্ছে আমার মার বয়স হচ্ছে 60+, মানে 64 প্রায়। তো ওনার আর কি কোমরের পেছন সাইডটা আর কি মানে টোটালি আর কি মানে বেশ কিছুদিন হাঁটাচলা করতে পারে, আবার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে মানে একদম মনে হাঁটতেই পারছে না, মানে এরকম। তো ওনাকে আমি বেশ কিছুদিন আগে ডক্টর নাজমুল সাকিব স্যারকে দেখিয়েছিলাম ইসলামী হসপিটালে। তো উনি আর কি বেশ কিছুদিন ওষুধ খাওয়ানোর পর, অনেক টেস্ট করার পর আর কি উনি বললো মানে পিছনের হাড় আর কি জয়েন হয়ে গেছে, এরকম কিছু একটা বললো। তো আর কি বেশ কিছুদিন ওষুধ খাওয়ার পর উনি অপারেশনের জন্য সাজেস্ট করছিল, কিন্তু অপারেশন আবার এটাও বললো যে ওনার বয়স অনুযায়ী অপারেশন করাটা আর কি এখন মানে বেটার না আর কি। তো এইভাবে আর কি যতদিন যাওয়া যায়। এখন মাঝে মাঝে দেখা যায় হাঁটতে পারে, আবার মাঝে মাঝে দেখা যায় এমনই মানে বেড থেকেই নামতে পারে না, মানে এরকম অবস্থা। আবার নিউরোলজিস্ট স্যার মানে মানে তকির স্যারকে দেখানো হয়েছিল ওই একই হসপিটালে। তো উনিও আর কি ওই পায়ের পাতায় বোধ শক্তিটা আর কি কম, মানে মানে হাঁটতে গেলে মনে হচ্ছে ব্যালেন্স মানে নড়চড় হয়ে যাচ্ছে, মানে আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। জি। তা এখন আবার এই অবস্থায় আবার প্রস্রাব তো কন্ট্রোলে নাই, ডায়াবেটিসও আছে, ডায়াবেটিস হাই বলা চলে, 10-এর উপরেই থাকে সবসময়। এখন সারা শরীরও ব্যথা, এখন এই অবস্থায় কি করা যায়? জি, উনি কি কি ওষুধ খাচ্ছেন আপনি কি আমাদেরকে বলতে পারবেন? না, ওষুধ এর আগে খাওয়া হয়েছিল নাজমুল সাকিবের স্যারেরও, আবার তকিব উদ্দিন স্যারেরও। তো ওনারা আর কি ওষুধ খাওয়ার পর মানে যেহেতু উন্নতি হচ্ছে না আর কি, এরপর আর কি ওনারা ওষুধ বাদ দিয়ে দিল আর কি। জি জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন উনি ওনার মায়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছেন।
যে 64 বছর বয়স, উনি একদমই হাঁটাচলা করতে পারেন না, এবং মাঝে মাঝে যদি হাঁটাচলা করেনও তিনি বেশ দুর্বলতা অনুভব করছেন ওটার, এবং তার অঙ্গে বোধশক্তিটা ওনার অনেক কম, প্রস্রাবের কন্ট্রোলও নেই, এদিকে ডায়াবেটিসও হাই। এই ক্ষেত্রে উনি বিভিন্ন ওষুধ খাচ্ছেন। তো ওনার জন্য সার্জিক্যাল কিছু ব্যাপার স্যাপার পরামর্শ দিয়েছিলেন অনেকেই, এখন আবার বয়সের কারণে সেটাতেও যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যে এই ক্ষেত্রে ওনার জন্য কি পরামর্শ থাকবে? এই ধরনের পেশেন্ট অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণেই এই ধরনের, সাথে ওদের বডি ওয়েটটা হাই থাকে, ওবেসিটি, মেকানিক্যাল ব্যাক পেইন থাকে, সাথে ডায়াবেটিসের কারণে এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় ম্যানেজ করা। তো ওনার যেহেতু প্রস্রাবের সমস্যা আছে, একটা এমআরআই স্ক্যান করতে হবে কোমরের, এবং সাথে একটা পায়ের নার্ভের টেস্ট করা লাগবে আর কি। একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞর যদি পরামর্শ নেন তাহলে ওনার জন্য পরীক্ষার পরে এটা সোজা হবে। জি, আপনি মাইগ্রেন নিয়ে বলছিলেন। হ্যাঁ, মাইগ্রেনের ক্ষেত্রে আমি যদি একটু করে বলি, সেটা হচ্ছে মাইগ্রেনের সব ওষুধ, মাইগ্রেনের বেশি ব্যথা হলে যে ওষুধ, ব্যথার ওষুধ সবগুলো আমাদের এখন মুখস্থ। তো ওভার ট্রিটমেন্টের জন্য মাইগ্রেন এত কমন হয়ে গেছে, রেদার দেন মাইগ্রেনের থেকে এখন মেডিকেশন ওভার ইউজ হেডেকটা কমন বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে 6 থেকে 8 বার প্যারাসিটামল খাচ্ছে। আমি একটা ব্র্যান্ডের নেই, মনে করেন যে মাইগ্রেনের জন্য ব্র্যান্ডের যে ওষুধগুলো খায়, ন্যাপ্রক্সেন জাতীয় বা অন্য কোনো ওষুধ জাতীয়, এগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মাথা ব্যথার ওষুধ প্রথম দিকে মাইগ্রেন কমায়, পরবর্তীতে দেখা যাচ্ছে এই ওষুধের জন্য মাথা ব্যথা হচ্ছে, মেডিকেশন ওভার ইউজ হেডেক। মাইগ্রেনটা যতটা কমন হওয়ার কথা, মাইগ্রেন ইনিশিয়ালি ট্রিটমেন্ট করা উচিত ছিল লাইফস্টাইল মডিফিকেশন করার পর জন্য, এবং প্রোফাইলেক্সিস কিন্তু র্যান্ডমলি এভাবে ইউজ হওয়ার কথা ছিল না। ব্যথার ওষুধ তো নাই, ফলে সব ওষুধ মুখস্থ হয়ে যাওয়ার কারণে, কমিউনিটি লেভেলে ওটিসি হয়ে যাওয়ার কারণে মাইগ্রেনটা এত বেড়ে গেছে। এখন এটা কমাতে গেলে আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস পেইন কিলারগুলোকে অ্যাভয়েড করে একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে দিয়ে যেতে হবে, না হলে আমাদের এমন একটা সময় আসবে দেখা যায় কোনো পেইন কিলার কাজ করছে না। জি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি আপনার কাছে সর্বশেষে জানতে চাইব, এই যে স্নায়ু বা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র যত্ন আমরা কিভাবে নিব? আচ্ছা, তো এইটা যদি আপনি মনে করেন যে আমাদের যে শরীরটা, আমি প্রথমেই বলেছি কোষে কোষে যে যোগাযোগ, এটা ইলেকট্রিসিটির মাধ্যমে যেটা করে, এটা হচ্ছে স্নায়ু। তো এখানে যে ব্রেইন, সেটা হচ্ছে যদি গাড়ির একটা ইঞ্জিন মনে করেন, তাহলে এটাকে আপনি যদি আমি একটা কাজেই বলি, সেটা হচ্ছে রেস্ট। মাথাটাকে আপনি 9টা 9:30টার দিকে, এবং উন্নত বিশ্বে কিন্তু এরা উইকডেজের মধ্যে 7টা থেকে 8টার দিকে ঘুমায় যায়, উইকেন্ডে ওরা হয়তো একটু হ্যাং আউট করে, আদারওয়াইজ তো আমরা কিন্তু রাতে ঘুমাচ্ছি না। আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা প্রতিজনই কিন্তু 12টা 1টার দিকে ঘুমানোটাই, আপনি যদি ব্রেইনকে দীর্ঘস্থায়ী কাজ করাতে চান, সেক্ষেত্রে আপনাকে 7টা 8টা 9টার দিকে, 9:30 9টার দিকে ঘুমাতে হবে। 6টার পরে মোবাইল ডিভাইস ইউজ করা যাবে না ইম্পর্টেন্ট কাজ ছাড়া, এবং পুষ্টিকর খাবার খেতে হবে, ভেজিটেবল জাতীয়, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। আমরা জাঙ্ক ফুড খাওয়া, ফেসবুকে ওই ছবিটা পোস্ট করা, এটাকে একটা স্ট্যাটাস মনে করি না, এটা আনহেলদি একটা স্ট্যাটাস। এটা দ্বারা বোঝা যাচ্ছে আপনি হেলথ কনসিয়াস না। রেদার দেন আপনি যদি 30 মিনিট সিআরবিতে হেঁটে ছবি দেন সকালবেলা ফজরের নামাজের পরে, কারণ আপনি সকালবেলার অক্সিজেনটা আপনার দরকার। আপনি জাস্ট সিআরবিতেও সকালে হাঁটেন আর আপনি রুমের মধ্যে থাকেন, আপনার ডেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ মর্নিং অক্সিজেন এইটা শুধু ওই সময়ে ওই মাত্রাতেই পাওয়া যায়, ওই অক্সিজেন আপনার লাগবেই। মানুষের মেকানিজমটাই এরকম, 9টা 9:30টায় ঘুমানো, সকাল 5টা 6টায় ওঠা, এবং ওই অক্সিজেনটা নেয়া, ব্রেনকে রিসেট বটমের মধ্যে ফেলে দেওয়া রাতের বেলা, সকাল আবার রিফ্রেশিংলি কাজ করা, এবং কিছু কিছু বই পড়া, নতুন নতুন ভাষা শেখা, এগুলো নিউরোনাল নেটওয়ার্ক তৈরি করে। অনেকে মনে করে আমি কি জিমে যাব, হাঁটা চলা করলে? ইয়েস, আপনাকে উইকলি জিমেও যেতে হবে, আবার হাঁটতেও হবে। কারণ যেটা দেখবেন, যেটা আপনি যখন ছোট বাচ্চারা দৌড়ঝাঁপ করে, তখন একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা হচ্ছে এন্ডোরফিন, যেটা আপনাদেরকে পজিটিভিটি বাড়ায়। ফলে দৌড়ঝাঁপ আপনাকে পজিটিভিটি দিবে। আর আপনি যখন জিমে যাবেন তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বিলিভ, অর্থাৎ আপনার শরীরে যে ভাঙ্গাচোরাগুলা এটা গঠন হবে। ফলে প্রতিটা জিনিসেই দরকার আছে, এবং আমাদের শরীরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর
পজিটিভ হরমোন শুধু একটাই ধরতে গেলে, মানে উইদাউট এনি নেগেটিভিটি, দিস ইজ ইনসুলিন অ্যান্ড ইনসুলিন রাইট গ্রোথ ফ্যাক্টর। সেজন্য যদি বলতে যান তাহলে টাইমলি ঘুমানো, ক্রিয়েটিভ ওয়ার্ক, সকালবেলা উঠে আর্লি মর্নিং অক্সিজেন অ্যান্ড ডু সাম এক্সারসাইজ অ্যান্ড বার্ন দ্য ফ্যাট, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। জি ধন্যবাদ ডাক্তার নাজিম, আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরও ধন্যবাদ। ধন্যবাদ বিটিভি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ স্নায়ুরোগ নিয়ে কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ারের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।